আমাদের প্রতিনিধি দল আজকেও নির্বাচন কমিশনে গিয়েছিলেন। আমরা আমাদের নির্দিষ্ট অভিযোগ নির্বাচন কমিশনকে জানিয়েছি এবং সেখানে তারা যা বিবৃতি দেওয়ার দিয়েছেন, আমরা এই ব্যবস্থার অতি দ্রুত অবসান চাই। নির্বাচন কমিশন, মহামান্য সুপ্রিম কোর্ট এবং বাকি যারা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আছেন, তারা অন্তত পশ্চিমবঙ্গে চলা এসআইআর নিয়ে এবারে একটুখানি নড়ে চড়ে বসুন। আমরা মনে করি যে এভাবে আর হতে পারে না, পুরো ব্যবস্থাটা প্রহসনে পরিণত হতে চলেছে। আমরা এর বিরোধিতা করছি। আমরা জানি যে এই পুরো বিষয়টাকে আমাদের পক্ষ থেকে আমরা শুধু ধিক্কার জানিয়ে থাকবো না, আমরা রাস্তায় নামবো, কিন্তু সাধারণ মানুষকে নিয়ে রাস্তায় নামার আগে আমরা নির্বাচন কমিশনকে বলবো, কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে দয়া করে এই বিষয়টাকে যেন দেখা হয় এবং অবিলম্বে এর বন্ধ হওয়া উচিত। যারা প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে এসআইআর এর সঙ্গে যুক্ত সরকারি অফিসারদের বা সরকারি কর্মীদের ওপর আঘাত আনছেন, তাদের বাড়ি ঘরের ঘিরে ফেলছেন বা প্ররোচনা দিচ্ছেন, এই অসিত মজুমদারের মতন বা তার আগে ঘটে চলা লোকেরা যেটা করছেন, তার বিরোধিতা অবিলম্বে করা দরকার এবং অবিলম্বে এটাকে বন্ধ করা উচিত। আমরা শুধু বন্ধ 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 নয়, এদেরকে জেলে না পুরলে এই জিনিস বন্ধ হবে বলে আমরা মনে করি না। আমরা সরাসরি গ্রেপ্তারির দাবি রাখছি। শুধু অসিত মজুমদার নয়, যারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, যারা এই ধরনের ঘটনায় প্ররোচনা দিচ্ছেন, তিনি যে পার্টিরই হোক না কেন, যে দলের হোক না কেন, যে সংগঠনের হোক কিংবা ব্যক্তিগত স্তরে যদি কেউ এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন, তাদেরকে সবাইকে আইন আমলে আনা উচিত এবং দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত। এটা একটা একটা পরিকল্পনা। এই পরিকল্পনাটা হচ্ছে ষড়যন্ত্রমূলক পরিকল্পনা। প্রত্যেকটা জেলায় জেলায় শুরু করেছে। বিডিও অফিসে আগুন দেওয়া হয়েছে, তার কিছুদিন পরে কিছু লোক রাস্তায় বেরিয়ে এসে কাঠের গুঁড়ি জেলে বিভিন্ন জায়গায় তারা আক্রমণাত্মক ভাষায় মানুষের জীবনযাত্রা পর্যদস্ত করেছে। অন্যদিকে দাঁড়িয়ে তারা যখন এই ধরনের কাজকর্ম করেছে, তখন প্রশাসন নীরব হয়ে দাঁড়িয়ে থেকেছে। যাদের ব্যবস্থা নেওয়া উচিত ছিল পুলিশের পক্ষ থেকে, পুলিশ কোনো কিছু করেনি। উল্টো দিকে আমরা যেটা বারে বারে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, যে দু জায়গায় দুজন মহিলা বিডিও, একজন হচ্ছে কুলপির কামারচক গ্রাম পঞ্চায়েত, সেখানে বিএলও মালতী মণ্ডল, তার বাড়ি ঘিরে বিক্ষোভ আজকে হয়েছে। আর তার আগের দিন 4 তারিখ জানুয়ারি মাসে সেখানে আমরা দেখেছিলাম কয়েকদিন আগে আব্দুল রহিম গাজী, যাকে কিনা বলা হচ্ছে, সন্দেহ করা হচ্ছে তিনি নাকি বাংলাদেশি নাগরিক, তিনি বাংলাদেশের নাগরিক, তিনি জুতো পেটা করছেন একজন আদিবাসী বিএলওকে, বিমলি টুডু হাঁসদাকে। এই কাজ, এটা তো প্রত্যক্ষভাবে আইন আমলে আসা উচিত, গাজীকে গ্রেপ্তার করা উচিত, মালতী দেবীর বাড়িতে যারা হাঙ্গামা করছে তাদের গ্রেপ্তার করা উচিত। আজকে যে জনপ্রতিনিধি যিনি কিনা ফর্ম 7 ছিঁড়ে ফেলে দিচ্ছেন মানুষের হাত থেকে, ক্যামেরায় উঠেছে, আপনাদের ক্যামেরায়, তাকে তো ইমিডিয়েট আইন আমলে আনা উচিত। সংবিধানের ঊর্ধ্বে তো এই দেশে কেউ নেই। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট নিয়ে আমাদের কোনো কিছু বলার নেই, কেননা সুপ্রিম কোর্ট, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, বাকি যারা যে পক্ষ ওখানে গিয়ে মামলা করছেন বা মামলায় রায় দিচ্ছেন, সেই সব নিয়ে আমরা কিছু বলবো না। আমরা শুধু একটা কথা পরিষ্কার করে বলতে চাই, যে আমরা চাই একটা ত্রুটিহীন ভোটার তালিকা, নির্বাচকদের একটা তালিকা চাই যেটা ত্রুটিমুক্ত, যেখানে কিনা কোনোভাবে কোনো বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমান থাকবে না, কোনো রোহিঙ্গা মুসলিম থাকবে না, কোনো রকম ভাবে কোনো মৃত কিংবা পরিযায়ী যারা চলে গেছেন এখান থেকে পাকাপাকি ভাবে, তাদের নাম থাকবে না। এইরকম জায়গা হবে না। একটা পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার তালিকা চাই। সেই ভোটার তালিকা নিয়ে নির্বাচকরা তারা ভোট দেবেন এবং সেইভাবে ভোট হবে। এই ধরনের ভোটার তালিকা পেতে গেলে যা যা করণীয় সেটা ওনাদের নির্দিষ্টভাবে করতে হবে। কোন নথি কখন নেবেন, কেন নেবেন বা কেন নেবেন না, সেটা নির্বাচন কমিশন বুঝবেন। কিন্তু ভোটার তালিকা ত্রুটিপূর্ণ হলে
শেষ দিন অবধি এসআইআর চলবে। শেষতম মানুষটি যতক্ষণ না এসআইআর এর বিষয় ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না। এবং তার জন্য যদি ভোট পিছিয়ে যায়, সারা ভারতবর্ষের আরো 11টি রাজ্যে এসআইআর চলছে, বড় রাজ্য আছে তার মধ্যে, কোথাও এরকম ঘটনা ঘটছে না, একমাত্র পশ্চিমবঙ্গে কেন হচ্ছে? এবং তার জন্য পুরোপুরি দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস, এটা আমরা জানি। সেই জন্য ভোট যদি পিছিয়ে যায় এর দায় তৃণমূল কংগ্রেসকেই নিতে হবে। অভিষেক বাবু কি বললেন বা তার বা সুপ্রিমো কি বললেন তাতে আমাদের কিছু এসে যায় না। এরকম কথা উনি অনেকবার বলেছেন। একবার তো বলেছিলেন, মোদিজি 3 দিন সময় দিলাম, 100 টাকা 500 টাকার নোট ফিরিয়ে দিতে হবে না, নিতে হবে। তারপরে তো ওই টাকা দিয়েই দেখছি ওই নোট দিয়ে উনি মিষ্টি কিনে খাচ্ছেন। তো এরকম উনি অনেক বলেছেন, তাতে কি এলো গেল, ওতে কিছু এসে যায় না। কোর্টে হারেনি কেউ, কোর্টে একটা ভার্ডিক্ট দিয়েছেন, একটা অবজারভেশন দিয়েছেন, সেটাকে সেই অবজারভেশন নির্বাচন কমিশন কিভাবে ইমপ্লিমেন্ট করবেন সেটা ওনাদের ব্যাপার। সুতরাং ভোটে হারানো অলীক কল্পনা, কষ্ট কল্পনা। পশ্চিমবঙ্গের মানুষ ওদেরকে এবারে হারাবে, বাঙালি জিতবে, পশ্চিমবাংলার বাঙালিকে জিততেই হবে। তারা মনে রাখবেন যে অত্যাচার করে চেসেস্কু জেতেননি, পলপট টিকে থাকেননি, হিটলার নেই, খোমেনি জেতেনি, এবং স্ট্যালিনও শেষ হয়ে গিয়েছিলেন। 34 বছরের যে বাম শাসন তা শেষ হয়েছিল অত্যাচারের জন্যই। মানুষের ওপরে অত্যাচার করলে মানুষ ঠিক সময় জেগে সেটাকে ফিরিয়ে দেবে, তাদেরকে ইতিহাস থেকে মুছে দেবে। কিন্তু মুশকিলটা হচ্ছে তৃণমূল কংগ্রেস গত 14 বছরের ওপর সময় ধরে পশ্চিমবঙ্গের মানুষকে যে ভাষায় আক্রমণ করেছে, যেভাবে শারীরিক আক্রমণ করেছে, এবং যে ভাষা আক্রমণের যে ভাষা পশ্চিমবঙ্গের মানুষকে শিখালেন, এই 26-এর নির্বাচনের পরে পশ্চিমবঙ্গের মানুষ বদল হয়ে যাবার পরে যখন সেই ভাষায় তাদের সঙ্গে কথা বলবেন, তখন তৃণমূলের আজকে যারা মানুষকে পেটাচ্ছেন, যারা অত্যাচার করছেন, তাদেরকে তো ব্যক্তিগত স্তরে এরা চিনে রাখছেন। তারপরে কি হবে? তারপরে বদলা, বদল ইত্যাদি শব্দগুলো নিয়ে কি হতে পারে সেটা আমাদেরকে ভাবতে হবে। যারা অত্যাচার করছেন তারাও ভাবুন, অত্যাচার ততটাই করুন, যদি উল্টে যায় সরকার, এবং উল্টে যাবেই, তারপরে সেই অত্যাচার সহ্য করার ক্ষমতা কতটা রাখবেন সেটা বিচার করে নেবেন। তাতে কি হয়েছে? এসআইআর এর নোটিশ তো অনেক কারণে ফেস করতে হচ্ছে, কারণ নামের বানানে ভুল আছে বা এরকম আছে। মানুষ যারা বিভিন্ন ক্ষেত্রে পোস্ট অফিসে টাকা জমা রাখেন, ব্যাংকে টাকা জমা রেখেছেন, হাসপাতালে যাওয়ার জন্য, এই রাজ্যে বহু সময় বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা, তারা তো রাস্তায় নামেন, তারা তো লাইনে দাঁড়ান, তারা বহু ক্ষেত্রে রেশনের দোকানে দাঁড়াচ্ছেন। 20 বছরে একবার এসআইআর হচ্ছে, তাতে যদি দাঁড়াতে হয়, মানুষ দাঁড়াতে তৈরি আছেন। কে কি সেটা বড় কথা নয়। আমাকেও ডেকেছেন এসআইআর এর জন্য নির্বাচন কমিশন, আমি গিয়েছি, আমার মা গিয়েছেন, আমার বোন গিয়েছে, তাতে কি এলো গেল? আমার সপরিবারে আমরা গিয়েছি, এতে তো কোনো অন্যায় কিছু নয়। অন্তত ইডি বা সিবিআই ডাকার থেকে নির্বাচন কমিশন ডেকেছেন, তাতে লজ্জার কি আছে? আমার দেশের নির্বাচন কমিশন, এটা আমার রাষ্ট্রীয় কর্তব্যের মধ্যে পড়ে, এটা আমার দায়িত্ব। সেখানে আমি কেন করব না, কেন যাব না? যাকেই ডাকুন না কেন তিনি যাবেন, যেতে বাধ্য, এটাই আইন। ভার্ডিক্টটা পড়েছি, তাতে বলা হচ্ছে যে যাকে ডাকা হয়েছে তার সঙ্গে একজন প্রতিনিধি থাকতে পারেন, তিনি রাজনৈতিকভাবে বিএলএ হন বা বিএলএ না হন। যদি সেই প্রতিনিধি সব ক্ষেত্রে তৃণমূলের বিএলএকেই করা হয়, সেটা তৃণমূল রাজনৈতিকভাবে বুঝবে। আমি যা দেখলাম তাতে আমার তাই মনে হয়েছে। এবারে পুরো মানে অর্ডার বা পুরো রায় না দেখলে আমি বলতে পারবো না, তবে আমার যা মনে হচ্ছে, আমি আবারও বলছি, একজন প্রতিনিধি, অনেক ক্ষেত্রেই দেখা যায় বুঝিয়ে বলতে পারছেন না যিনি গেছেন শুনানিতে, কিংবা তার সে পরিস্থিতি নেই। এক্ষেত্রে তো যারা সক্ষম বাড়ির যারা লোকজন, যারা কাজকর্ম করতে পারেন, সবই তো অন্য রাজ্যে ব্যস্ত আছেন, মেজরিটি পালাতে বাধ্য হয়েছেন, কারণ এখানে কোনো কাজকর্ম নেই। তাহলে বাড়ির বৃদ্ধ বৃদ্ধা ইত্যাদি বা যারা একটুখানি এই বিষয়ে কম দড়, তাদেরকে বোঝানোর জন্য তারা তাদের চেনাশুনো কোনো প্রতিনিধিকে নিয়ে যেতে পারেন, এটা আমার পড়ে মনে হয়েছে। এবারে ওদের তো সর্বত্রই জয়, ওরা জয় জয়কারী ভুগছে, তো ওরা ওদের মতন বলছে। বাংলার মানুষ এইসব নিয়ে বিশ্বাসও করছেন না, আগ্রহীও নন, কেননা জানে 14 বছর ধরে বাংলাকে কিভাবে কারা শোষণ করেছে, কারা মুড়ির টিন নিয়েছে, কারা মাগুর মাছ বেচতে বেচতে প্রত্যেক সপ্তাহে 50,000 টাকার লটারি পেত, এগুলো বাংলার মানুষ জানে। এখানে লজিস্টিক হাব করার দরকার আছে,
জলবন্দর, জলপরিবহন, জলপথের যে পরিবহন সেটাকে আমরা তৈরি করছি, এবং লজিস্টিক হাব জিনিসটা বাঙালির এই মুহূর্তে বোঝাটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তার কারণ হচ্ছে গত প্রায় 50 বছর ধরে এই রাজ্যে এই ধরনের কোনো ঘটনাই হয়নি। তো ফলেতে এই ইনফ্রাস্ট্রাকচার দেখে অন্তত এখানকার সিঙ্গুরের মানুষ কিংবা তৎসন্নিহিত কলকাতা বা সারা পশ্চিমবঙ্গের যারা আমরা এখনো পশ্চিমবঙ্গে আছি তাদের বেশিরভাগ অংশ এখনো পরিচিতই নই। লজিস্টিক হাব মানে হচ্ছে একটা বিশাল বড় ব্যাপার, একটা রেলপথ, সড়ক পথ, জলবন্দর, স্থলবন্দর, বিমান, মেট্রো রেল, একটা বিশাল এলাকা। এবং তিনি বারবার বলছেন এই এলাকার এরকম উন্নয়ন করলে আমাদের কাজ বাড়বে, ব্যবসা বাড়বে এবং আমাদের চাকরি বাড়বে। তো যদি কেউ এই জিনিসটা না বুঝে তার আগে শুধুমাত্র কিছু একেবারে চান যে মেঠো রাজনৈতিক স্লোগান চান, তাহলে একটু মুশকিল হবে। হয়তো রবীন্দ্রনাথ বাবুর বুঝতে ভুল হয়েছে বা ওনাকে মিসকোট করা হচ্ছে। প্রতিশ্রুতি, ভোট নির্ভর প্রতিশ্রুতি বিজেপি বা তাদের নেতারা আজ অব্দি দেননি। যে প্রতিশ্রুতি বড় অংশের মানুষের উন্নয়ন করা যাবে এবং একটা বড়সড় উন্নয়ন, এইখানে একটা ঝাঁকুনি চাই এই রাজ্যকে ঠিক জায়গায় নিয়ে যেতে গেলে। প্রধানমন্ত্রী তারই কথা বলেছেন। এখানে বলুন না যে টাটা এখন যা পরিস্থিতি, ন্যানো কোম্পানি আবার টাটায় ফিরে আসবে, তা তো হবে না। তো সানন্দে চলেই গেছে গুজরাটের। তারা এখানে এসে অন্য কোনো কারখানা বানাতে পারে, সেটা ই ভেহিকলস মানে ইলেকট্রিক ভেহিকলস হতে পারে, কিংবা এই মুহূর্তে বিভিন্ন জায়গায় ভারতের বড় বড় কোম্পানিরা তারা সামরিক অস্ত্রশস্ত্র অন্য দেশে রপ্তানি করছেন, তাদের হাব হতে পারে। কি হতে পারে সেটা হয়তো ভেঙে বলেননি, ভবিষ্যতে বলবেন, কিন্তু একেবারে কিছু বলেননি, একদম মুছড়ে পড়ার মতন কিছু হয়েছে এরকম তো কিছু হয়নি। উনি যথেষ্টই তার মন্তব্যের মধ্যেখানে, তার বক্তৃতার মধ্যখানে তিনি যথেষ্টই ইঙ্গিত দিয়েছেন। তার বক্তৃতা বেল ইজ দ্য রাইট, জেল ইজ দ্য এক্সেপশন, এটাই আইনের বইতে লেখা আছে। আমার কথা হচ্ছে শতদ্রু বাবুকে বলির পাঁঠা যিনি করেছিলেন তাকে খুঁজে বার করুন। কারা শতদ্রু বাবুর হয়ে টাকা পাঠিয়ে দিয়েছিলেন মেসির কাছে? কারা মেসির অ্যাকাউন্টে কিভাবে টাকা পাঠিয়েছিলেন? কেন মেসির আসার দিন 10 টাকার জল 100 টাকায়, 200 টাকায়, 300 টাকায় বিক্রি হয়েছে? পপকর্ন কিভাবে বিক্রি হয়েছে 300 টাকা, 400 টাকায় 10 টাকার প্যাকেট? কারা এই ব্যবসার নিয়ন্ত্রণ হাতে নিয়েছিল? আমরা দেখেছিলাম শতদ্রুবাবু এক ধরনের কথা বলছেন, ধাক্কাধাক্কি হচ্ছে, পুরো বিষয়ে বিশৃঙ্খলা, এবং মানুষের কাছ থেকে টাকা নিয়েছিলেন যাদেরকে পুলিশ অধিকর্তা একজন বললেন যে টাকা উচিত উদ্যোক্তাদের ফেরত দেওয়ার, সঙ্গে সঙ্গে তাকে শোকজ করা হয়েছে। কেন বলেছে? এই যে লুট যারা করেছে তাদের কাছ থেকে আমাদের থামানো দরকার। যে লুট যারা করেছে তাদের সবাইকেই আইন আমলে আনা উচিত। কোনোভাবে একজন শতদ্রু, একজন পুলিশ অফিসার এটা বিষয় নয়। মাথাটা আসলে হচ্ছে কালীঘাটের টালির চালার নিচে।